প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকের আমাদের সমাধান করার টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের, তোমাদের এসএসসি হিসাব বিজ্ঞানের বা নবম দশম হিসাব বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এই অধ্যায়ের 3 নং সৃজনশীল প্রশ্ন, বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। তো সবার আগেই আমরা প্রশ্নে চলে যাই। আমাদের এই হচ্ছে প্রশ্ন এবং এখানে ক নম্বরে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। অ্যাকচুয়ালি আমার হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে বাম পাশে, এখানে মানে জিহ্বার কোনো একটা ঘা হয়েছে গলায়, জিহ্বা এই জায়গাটা, যে কারণে আমি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তবে তোমাদেরকে যে হেল্প করতে পারছি এটাই অনেক বড় বিষয়। সবাই হেল্প করার সুযোগ পায় না, আল্লাহ সবাইকে সুযোগ দেয় না। তো আমার মানে কষ্ট হইলেও আমি চেষ্টা করতেছি তোমাদের হেল্প করার জন্য, দোয়া করবে সবাই। চ্যানেলটা একটু শেয়ার করে দিই বন্ধু, আমাদের কাছে আসলে এত পরিশ্রমে আমার পাওয়া হচ্ছে এটাই। চ্যানেলটা একদিন অনেক বড় হবে, সবাই হচ্ছে সাক্ষী থেকে যাবে যে তোমরা আমার পাশে ছিলে। এই চ্যানেলটা একদিন হয়তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে। সো সবাই দোয়া করবে, আর তেমন কিছু নেই। দোয়া করবে যেন আমি সুস্থ থেকে তোমাদেরকে হেল্প করতে পারি। আমার হেল্প করাটাই হচ্ছে মূল নেশা তোমাদের। দেখো, তো এখানে বলা হয়েছে রূপান্তর ব্যয় নির্ণয় করতে হবে। আসলে রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্রটা যদি তোমরা লিখে নাও তাহলে অনেক ভালো হবে। এটার ছকটা হচ্ছে এমন, এখানে আমরা লিখব হচ্ছে 3 নং সৃজনশীল প্রশ্নের সমাধান, তারপর এটা হচ্ছে ক রূপান্তর ব্যয় নির্ণয়। রূপান্তর ব্যয় নির্ণয়, রূপান্তর ব্যয় নির্ণয়। ওকে, এবার আমাদের মূল সূত্রটা হচ্ছে, আমি এখানে একটু লিখে দিই, তোমরা পারলে একটু লিখে নাও, খুব ভালো হবে। হ্যাঁ, পরবর্তীতে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, কোথায় পাবো, কী হবে না হবে, হ্যান ত্যান অনেক কিছু চিন্তা করতে হয় তোমাদের, তো ওটা চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। ওকে, তো রূপান্তর ব্যয় সূত্র কি লেখো? রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয় সমান প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। এটা তোমাদের বইয়ে আছে, দেখবা, কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। ব্যাস, রূপান্তর ব্যয় সমান প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরি ব্যয়। তো প্রথমে আমরা লিখব প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম, তো প্রত্যক্ষ শ্রমের একটা আছে, প্রত্যক্ষ শ্রমের যে পার্টগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মজুরি। আমাদের এখানে মজুরি দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। দেখো, এই যে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি হচ্ছে 12,500 টাকা। আমরা 12,500 টাকা লিখব প্রত্যক্ষ মজুরির ঘরে। তো আমরা লিখি 12,500 টাকা, 12,500 টাকা। এগুলো শখ হয় বিবরণ টাকা টাকা, জাস্ট বিবরণ টাকা টাকা। প্রত্যক্ষ শ্রম লিখলাম, এবার লিখব হচ্ছে যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয়, দেখো কারখানা উপরি ব্যয় কি কি আছে একটু খেয়াল করো। মানে কারখানা রিলেটেড যে কোনো খরচ হচ্ছে কারখানা উপরি ব্যয়, সোজা হিসাব। তো একটা কারখানার মধ্যে আঠা ও সুতা কিন্তু আমরা একবারে কিনে রেখে দেই, তো এখানেও তাই, আঠা সুতা একবারে কিনে রাখা হয়েছে। কারখানাটা কিন্তু একবারে আমরা ভাড়া নিয়ে থাকি। কারখানা বিদ্যুৎ খরচটা প্রতি মাসে দিতে হয়। তো এই 3টা খরচ কারখানা রিলেটেড। আর আমরা ডায়েরি তৈরি করার জন্য মূলত যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে কাগজ এবং কালি। তার মানে আমার ডায়েরি তৈরির কাঁচামাল হচ্ছে এইটা। সো কাঁচামাল এইটা, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ খরচ, এই যে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ এটা, আর কারখানা উপরি ব্যয় এটা। আর এইটা পার্ট, মানে আমাদেরকে যে কোনো অঙ্কের এরকম 3-4টা পার্ট তৈরি করে নিতে হবে। একটা হচ্ছে কাঁচামাল, কাঁচামালের ব্যয় একটা পার্ট বের করে নিতে হবে। তারপর নিতে হবে প্রত্যক্ষ মজুরি, তারপর নিতে হবে হচ্ছে কারখানা উপরি ব্যয়, তারপর নিতে হবে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, তারপর নিতে হবে বিক্রয় উপরি ব্যয়। এই হচ্ছে আমাদের কাজ। এখানে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় একটাই দেওয়া আছে, 2টা দেওয়া আছে। আর বিদ্যুৎ আদায়, বিল আদায় খরচ, এটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। তো এরকম প্রত্যেকটা অঙ্কে যদি তুমি পার্ট বাই পার্ট বের করতে পারো তাহলে ভালো হবে। এখন তোমাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে যে আসলে মানে সিস্টেমটা কি, কারখানার সাথে রিলেটেড কোনটা খরচ, কোনটা অফিসের সাথে।
তোমার যদি একটা ফার্নিচারের দোকান থাকে, তো তুমি সেই ফার্নিচার দোকানে বিক্রি করো, তাই না? দোকানে বিক্রি করো, তারপর এখন বিক্রি যে করো এটা হচ্ছে তোমার দোকান, শোরুম, মানে দোকান, হ্যাঁ দোকান। এটা তুমি উৎপাদন করো একটা কারখানায়, রাইট? একটা কারখানায়। তো যে কারখানায় তৈরি করো সেই কারখানার খরচ আছে। এই কারখানায় যে তৈরি করো এটার কাঁচামাল আবার কিনতে হয়, কাঠ। একটা ফার্নিচারের দোকানে মূলত মূল কাঁচামাল কি? মূল কাঁচামাল হচ্ছে কাঠ। আর কাঠটা কিনতে হয় কিন্তু অর্ডারের উপর ভিত্তি করে। কাঠ কিনতে হয় অর্ডারের উপর ভিত্তি করে। অর্থাৎ একটা দোকানে, শোরুমে দোকানের যে ম্যানেজার, সে এখানে অর্ডার করবে কারখানার ম্যানেজারের কাছে। কারখানার ম্যানেজার সেই অনুযায়ী কাঠ কিনে নিয়ে আসবে, তারপরে হচ্ছে তৈরি করবে। এখন একটা কারখানার, মনে করো এটা ডায়েরি তৈরির কারখানা, চিন্তা করো ডায়েরি তৈরির কারখানা। তো ডায়েরির এখানে বিক্রি হবে, তো এখান থেকে আমাদের আগে কারখানায় এটা কেনার জন্য একটা চাহিদা দেওয়া হবে যে আমার এই ডায়েরি দরকার। তো সেই ডায়েরি অনুযায়ী কিন্তু আমরা কাগজ আর কালি কিনবো, যে ডায়েরি তৈরি করব। আঠা সুতা, বলতে পারো স্যার আঠা সুতা কেন কারখানা পুরিবে? আঠা সুতা কিন্তু এটার চাহিদা থাকে না যে এখান থেকে কোন ডায়েরি তৈরি করব সেটার উপর আঠা লাগবে, এমনটা না। আঠা ওভারঅল কিনলেই হয়, আঠা সুতা কিনলেই হয়। তো এটা কারখানার একটা ব্যয়। হ্যাঁ, কারখানায় একবার আঠা সুতা কিনে রাখে, কারখানায় রিলেটেড একবার কিনে রাখে, অনেক দিন ব্যবহার করে। কিন্তু ডায়েরিটার মানে কাগজ আর কালি এটা কিনতে হবে ডায়েরির চাহিদার উপর ভিত্তি করে। একজন মানুষ এসে অর্ডার দিচ্ছে যে ভাই আমার ডায়েরি দরকার 1000 পিস, তো কেমন ডায়েরি, তার পেজ কেমন সাইজ হবে আর কালার কেমন হবে, এই দুটো জিনিস তারা সিলেক্ট করবে। কিন্তু কখনো কেউ ডায়েরি তৈরি করতে এসে বলবে না ভাই আঠা কেমন হবে। তার মানে কি, উনি যে আঠাটা কিনবে ওই আঠাটা কিন্তু উনি আরও 50 রকম ডায়েরিতে ব্যবহার করতে পারে, আরও 50টা ডায়েরিতে ব্যবহার করতে পারে, বা আরও 100 জন মানুষের ডায়েরি অর্ডার নিয়ে সেখানে তৈরি করতে পারে, মানে ব্যবহার করতে পারে। কিন্তু উনি যে একজন ব্যক্তির জন্য যে ডায়েরি কিনবে, সেটা মানে কাগজ কিনবে, কালি কিনবে, তার জন্যই ব্যবহার করবে। কারণ সবাই তো আর একরকম কালি পছন্দ করবে না, সবাই তো আর একরকম ডায়েরির পৃষ্ঠা পছন্দ করবে না, এরকম মনে রাখতে হবে। সো কিছু আছে কারখানা রিলেটেড, আর কিছু আছে একটা নির্দিষ্ট কাজের জন্য যে কাঁচামাল লাগে, সেটা হচ্ছে কাঁচামালের ব্যয়। তো কাঁচামাল এখানে কাগজ আর ছাপার কালি, আর হচ্ছে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, আঠা সুতা, কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ বিল। দেখো কারখানা ভাড়া যেমন, কারখানা কি কেউ একটা কাজের জন্য ভিত্তি করে কারখানা ভাড়া নেয়, না কেউ সারা বছরের জন্য ভাড়া নেয়, 5 বছর 7 বছরের জন্য ভাড়া নেয়, নেওয়ার পরে সে নানান রকম জিনিস তৈরি করে। তার মানে কারখানা কি প্রতি মাসে চেঞ্জ হয় না, কিন্তু ডায়েরির সিস্টেম চেঞ্জ হয়ে যায়, কোন সিস্টেমের ডায়েরি কখন তৈরি করবে। কিন্তু আঠার সিস্টেম চেঞ্জ হয় না, আঠাও তাই একবার কিনে সারা বছর ব্যবহার করে, এরকম আর কি। এখন সব বাদ দাও পেঁচাল, এখন হচ্ছে আঠা ও সুতা ক্রয় 5000 টাকা। তাহলে এখানে লিখবো কারখানা উপরিব্যয়ের মধ্যে লিখবো আঠা ও সুতা ক্রয়, আঠা ও সুতা ক্রয় 5000 টাকা। তারপর আঠা সুতা ক্রয় করার পরে এবার করব কারখানা ভাড়া 10,000 টাকা। কারখানা রিলেটেড কারখানা ভাড়া, কারখানা ভাড়া 10,000 টাকা। তারপর দেখো কারখানা ভাড়ার পরে অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000 টাকা। সরি, এটা লাগবে না। কারখানা ভাড়ার কারখানা বিদ্যুৎ খরচ 3,500 টাকা। কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বিদ্যুৎ খরচ কত টাকা? কারখানা বিদ্যুৎ খরচ 3,500 টাকা, 3,500 টাকা। তাহলে আমাদের এখানে কত হয়? 10 আর 5 15 আর 3 18,500 টাকা, 18,500 টাকা। দুটো যোগ করা 18 আর 12 হচ্ছে 30, 500 500 1000, 31,000 টাকা। এই 31,000 টাকা হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে এখানে লেখো রূপান্তর ব্যয়, এখানে লেখো রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয়। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর, 3 নং সৃজনশীলের ক নং প্রশ্নের উত্তর। এবার আমরা যাব পরেরটাতে। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছ বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই
তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পরে বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। তো আমি মুছে দিচ্ছি, আপনারা না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবে কোথায় বুঝুনি। তো বলছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের করতে হবে। উৎপাদন ব্যয়, তো আমাদের উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য কিন্তু একটা সূত্র আছে। উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। তো আমরা চলো উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য সূত্রটা অ্যাপ্লাই করে চেষ্টা করি। তো সবার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, বেসিক কিছু কাজ আছে। বেসিক কাজ হচ্ছে আমরা অঙ্ক করছি হচ্ছে খ নং, তাই না? আমরা অঙ্ক করছি খ নাম্বারটা। এর উপরে আমাদের কিছু কাজ করতে হয়, প্রতিষ্ঠানের নাম এবং কি কাজ করতেছি সেটা। তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাপলা প্রিন্টার্স। তো এখানে লিখব শাপলা প্রিন্টার্স, শাপলা প্রিন্টার্স। তারপর লিখব হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী, আর কিছু লিখতে হবে না, উৎপাদন ব্যয় বিবরণী। এরপর আমাদের কাজ হচ্ছে প্রথমত হচ্ছে আমাদেরকে বের করতে হয় কি, এখানে কয়েকটা ধাপ আছে। প্রথমে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে হয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় হচ্ছে যে কাঁচামালটা আমি ব্যবহার করতেছি তার আসলে ব্যয় কত। তো আমরা একটা ডায়েরি তৈরি করতে গেলে আমাদের মূল কাঁচামাল হচ্ছে, মূল কাঁচামাল কি? মূল কাঁচামাল হচ্ছে কাগজ আর হচ্ছে এর যে কালি। কারণ একটা ডায়েরি তৈরি করতে গেলে ওর বৈশিষ্ট্য অনুযায়ী কাগজ এবং কালি দরকার হয়। তাহলে কাগজ এবং কালি আমাদের দরকার। এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে লিখি
কাগজ ক্রয়, কাগজ ক্রয়, কাগজ ক্রয় কত টাকা দেখো, 70,000 টাকা। কাগজ ক্রয় হচ্ছে 70,000 টাকা। তো আমি এখানে লিখি 70,000 টাকা। তারপর কাগজের সাথে দরকার হচ্ছে আমার, কাগজ ক্রয়ের সাথে দরকার আঠা। দেখো ছাপার, সরি আঠা বলতেছি, ছাপার কালি ক্রয়, ছাপার কালি ক্রয়, এই দুটো হচ্ছে কাঁচামাল। ছাপার কালি, ছাপার কালি 25,000 টাকা, লিখলাম 25,000 টাকা। এরপর এই দুটো যোগ করে কত হয়, 70 আর 25 95,000 টাকা, 95,000 টাকা। এই 95,000 টাকার একটা নাম আছে, সেই নামটা আমি লিখে দেই। 95,000 টাকার নামটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। লিখে রাখো, ব্যবহৃত, কি হবে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, কাঁচামালের ব্যয়। এর সাথে আমরা যোগ করব হচ্ছে মুখ্য ব্যয়, ওই প্রত্যক্ষ খরচ। যোগ করব কি, যোগ প্রত্যক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচ কত টাকা আছে দেখো, প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা। তুমি এখানে চাইলে প্রত্যক্ষ খরচ কিংবা প্রত্যক্ষ মজুরি যা ইচ্ছা লিখে দিতে পারো। তার প্রত্যক্ষ মজুরিটা লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা, তাহলে এখানে লিখি 12,500 টাকা, 12,500 টাকা। এবার এই দুটো যোগ করো, 0 0 5 5 আর 2 7 9 আর 1 10, 1,07,500 টাকা। এটার একটা নাম আছে, প্রত্যক্ষ মজুরি যোগ করার পর যেটা পাই সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় হচ্ছে কারখানা উপরি ব্যয়। কি যোগ করতে হয়, কারখানা উপরি ব্যয়। তো আমরা এবার কারখানা উপরি ব্যয় যোগ করব। চলো, যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়গুলো কি কি আছিল সেটা আমরা এখানে লিখব। আঠা ও সুতা ক্রয় ছিল, কারখানা ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, তিনটা জিনিস ছিল। আঠা ও সুতা ক্রয়, আঠা ও সুতা ক্রয় ছিল 5,000 টাকা। আমরা এখান থেকে হিসাব করে নিয়ে যাব 5,000 টাকা। তারপর আঠা সুতা ক্রয়, কারখানা ভাড়া হচ্ছে 10,000 টাকা। এখানে লিখব কারখানা ভাড়া 10,000 টাকা, কারখানা ভাড়া 10,000 টাকা। তারপরে লিখব হচ্ছে কারখানার ভাড়ার পরে লিখব হচ্ছে কারখানা বিদ্যুৎ খরচ, কারখানার বিদ্যুৎ খরচ 3,500 টাকা। তাহলে মোটামুটি 18,500 টাকা হয়, 18,500 টাকা। এখন এটা যদি আমি যোগ করি, এখানে যদি আমি যোগ করি, দেখো এই 1,07,500 থেকে 500-র সাথে যদি 18,500 যোগ করি, তাহলে 0 0 10-এর 0 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 7 16 6, হাতে আছে 1, 1 আর 1 2, 1,26,000 টাকা, 1,26,000 টাকা। এই 1,26,000 টাকা হচ্ছে আমাদের জন্য উৎপাদন ব্যয়। এটার নাম কি, এখানে লেখো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় 1,26,000 টাকা। এটা আমি চাইলে ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিতে পারি। এখন আমাদের চাইছে কি, আসলে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়, মানে একটা ডায়েরির উৎপাদন ব্যয়। তো এখানে আমাদের মোট উৎপাদন ব্যয় বের হয়েছে 1,26,000 টাকা। এখন আমি একটা ডায়েরির উৎপাদন ব্যয় বের করতে চাচ্ছি, তাহলে আমার মোট ডায়েরি কয়টা, 5,500, মোট ডায়েরি 5,500, আর আমার মোট ব্যয় হচ্ছে 1,26,500। তাহলে এখন আমার যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো, আমার যেটা হবে এখানে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় আমি বের করতে পারবো এইভাবে। অতএব প্রতিটি, আমরা একটু এই মাথা থেকে লিখি, অতএব প্রতিটি ডায়েরির
উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় 1,26,000 ভাগ 5,500। তাহলে 1,26,000-কে 5,500 দ্বারা আমাদেরকে ভাগ দিতে হবে। তো 1,26,000 ভাগ 5,500 দেখো কত হয়। 1,26,000 ভাগ 5,500, তাহলে একটা ডায়েরির হিসাব আসে কত টাকা দেখো তো। একটা ডায়েরির হিসাব আসে কত টাকা? 5,500 দ্বারা ভাগ দিলে 22.909, মানে 91 আর কি, 22.91। তাহলে এখানে কত হবে বলো তো? 22.91 টাকা, 22.91, মানে পয়েন্টের পরে দেখো 5 বা তার চেয়ে বেশি ছিল 2 ঘর পরে, 3 নাম্বার ঘরে, এই কারণে আগেরটার সাথে এক যোগ করে দিছি। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এ পর্যন্তই। আমরা একটু নিচে নামাই দেই, জায়গায় বসাই দেই সুন্দর করে। জি, এই হচ্ছে আমাদের কাজ, দেখো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রথমে শাপলা প্রিন্টার্সের উৎপাদন ব্যয়, তারপরে কাগজ ক্রয় মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটা কিন্তু নর্মালি হচ্ছে সুন্দর করে সাজানো একটা সিস্টেম, যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তারপর মুখ্য ব্যয়, তারপর উৎপাদন ব্যয়, এভাবে আমাদের পার্ট বাই পার্ট অঙ্ক করতে হয়। সো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর, প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়। এখন আমরা গ নাম্বারে যাব। তো এটা আমি মুছে নিচ্ছি আগেই। গ নাম্বারে কী বলা আছে দেখো, বলছে মোট উৎপাদন ব্যয় 1,25,000, যেখানে বের হয়েছিল 1,26,000 টাকা, রাইট? 1,26,000। তো 1,26,000 টাকা জায়গায় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। তো আমরা জাস্ট কি করব, মানে বিশদ আয় বিবরণীর মতো কাজ করব। কি করব? এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। প্রথমে আমরা লিখব কি, শাপলা প্রিন্টার্স, শাপলা প্রিন্টার্স, তারপর লিখব বিশদ আয় বিবরণী। লাভ ক্ষতি নির্ণয় করতে বললে বিশদ আয় বিবরণী, আর উৎপাদন সম্পর্কে কোনো কিছু বের করতে পারলে উৎপাদন ব্যয় বিবরণী। বিশদ আয় বিবরণী নর্মালি এই 3টা লাইন লিখতে হয়। 31 ডিসেম্বর কত সাল? 2000 সামথিং কিছু একটা আছে, 25 সাল। তোমার অঙ্কে হয়তো 2027-17 সাল দেওয়া আছে। হ্যাঁ, 2017 সাল বা 2025 সাল যাই বলো, সমাপ্ত বছরের জন্য। এইবার প্রথমে আমি লিখব কি, আমার ডায়েরিগুলো বিক্রয় হয়েছে কত টাকা, বিক্রয় মূল্য। তো বিক্রয় কত টাকা করে দেখো, প্রতিটি ডায়েরির দরপত্রের উদ্বৃত্ত মূল্য হচ্ছে 35 টাকা। একটা ডায়েরি কত বিক্রি হবে? 35 টাকা বিক্রি হবে। টোটাল 5,500 ডায়েরি। তাহলে একটা ডায়েরি 35 টাকা, 5,500 ডায়েরি, একটা ডায়েরি 35 টাকা। এটা আমাদের হিসাব করতে হবে এখন। তো দেখো 5,500 গুণ 35 টাকা করে 1,92,500 টাকা, 1,92,500 টাকা। তো আমি এখানে লিখলাম 1,92,500 টাকা। ওকে, ডান। তারপর এখান থেকে আমি কি করব, প্রথমে বাদ দিব হচ্ছে উৎপাদন ব্যয়। বাদ দেব কি? উৎপাদন ব্যয়, বা এটাকে বিক্রিত পণ্যের ব্যয় বলা যায়। সো আমরা প্রথমে বাদ দিব কি? উৎপাদন ব্যয়। তো আমি উৎপাদন ব্যয় বাদ দিচ্ছি, প্রশ্নে দেওয়া আছে যেটা উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় প্রশ্নে প্রদত্ত কত দেওয়া ছিল? 1,25,000 টাকা। লিখবো 1,25,000 টাকা। এটা থেকে এটা বাদ দাও, 1,92,500 মাইনাস 1,25,000 টাকা, তাহলে কত হয়? 67,500 টাকা। 67,500 টাকা। তো আমার নর্মাল আমি কাজ করে ফেললাম। এখন আমার মোট মুনাফা বের হয়ে গেছে। এই টাকাটার নাম হচ্ছে মোট মুনাফা। এই টাকাটার নাম কি? মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা নির্ণয় করলাম। এখন আমি বাদ দিব, বাদ পরিচালন ব্যয়। কি করব? বাদ হচ্ছে পরিচালন ব্যয়। নর্মাল ইস্যু একবারে বাদ হচ্ছে কি? পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। তো এখানে দুই ধরনের পরিচালন ব্যয় থাকে। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়,
অফিস ও প্রশাসনিক পরিব্যয়। আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় দুটো শিরোনামে আমরা লিখতে পারি। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে অফিসের সাথে রিলেটেড, যেমন অফিস ও প্রশাসনিক ব্যয় 12,500 টাকা এখানে দেওয়া আছে, আপ্যায়ন খরচ 1,500। তাহলে অফিস ও প্রশাসনিক ব্যয়, তাহলে প্রশাসনিক ব্যয় এখানে আমি লিখি প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় হচ্ছে 12,000 টাকা। তো আমি এখানে লিখব 12,000 টাকা। 12,000 টাকা 12,000 টাকা লিখব। তারপর আমরা হচ্ছে লিখব আপ্যায়ন খরচ, যেটা করেছে আপ্যায়ন খরচটা লিখব। আপ্যায়ন খরচটা লিখব আমরা এই ঘরে লিখে হিসেব করে যাই। 12,500 12,000 কত টাকা ছিল, 12,000 টাকা ছিল। 12,000 টাকা। তারপর আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ ছিল কত, 1,500 টাকা। 1,500 দুটো মিলে হয় কত, 13,500 টাকা। এবার দেখো বিক্রয় উপরিব্যয় কত ছিল, এই যে বিল আদায় খরচ 2%। তাহলে বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিল আদায় খরচ। বিক্রয় উপরিব্যয় লিখে দেয় উপরিব্যয় বিল আদায় খরচ। কি বলবো, বিল আদায় খরচ। তো বিল আদায় খরচ কত টাকা ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। বলছিল কি মোট 1,25,000 টাকা না উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা, তাই না? আর আমাদের বিক্রয় হয়েছিল কত, 1,92,500 টাকা। তো এই যে 1,92,500 টাকার মানে প্রতিটি ডায়েরির বিল আদায় খরচ দরপত্রের উদ্বৃত্ত মূল্যের 2%। উদ্বৃত্ত মূল্য কত ছিল, 35 টাকা। 5,500 গুণ করে 1,92,500 টাকা, তার উপর 2% করব। তাহলে এখানে আমরা লিখব 1,92,500 গুণ 2%। এটা একটু এদিক চাপাই লিখবে তাহলেই হবে। তাহলে খেয়াল করো, 1,92,500 ইন্টু 2%, তাহলে কত হয়, 38,500 টাকায় 3,850 টাকা। তাহলে দুটো ব্যয় আমরা পেয়ে গেলাম। এখন এই দুটো ব্যয়কে আমি যোগ করব। দেখো 13,500 তারপর যোগ হচ্ছে 3,850, 17,350 টাকা। 17,350 টাকা। তাহলে উপরে 67,500 থেকে বাদ দাও, 67,500 থেকে বাদ দাও, তাহলে কত হয়, 50,150। 50,150 টাকা। খেয়াল করো কত পেলাম, 50,150 টাকা। এখন বলছে তাহলে টোটাল লাভ কিন্তু এটা 50,150। এখন আমরা একটু উপরে তুলে এটা হিসাব করব। এখন ওরা বলছে যে প্রতিটি ডায়েরির কি বলছে, খেয়াল করো, মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরি, প্রতিটি বললেই তো যতগুলোর ডায়েরি উৎপাদন করেছে তত দ্বারা ভাগ দিবা, মানে 5,500 দ্বারা ভাগ দিবা। তাহলে এখানে লেখো প্রতিটি ডায়েরির, অতএব প্রতিটি ডায়েরির লাভ 50,150 ভাগ টোটাল 5,500 ডায়েরি, 5,500। তাইলে 50,150 ভাগ 5,500, 9.12 টাকা। 9.12 টাকা। 9.12 টাকা। খেয়াল করো, তাহলে আমাদের টোটাল কাজ শেষ। এখন আমরা একটু জায়গায় পৌঁছাই দেই। জি দেখো 9.12 টাকা। হ্যাঁ 9.12 টাকা। এভাবে আমরা হিসাব করব বিক্রয়। হ্যাঁ বিক্রয় লিখব, তারপর উৎপাদন ব্যয় প্রশ্নে প্রদত্ত মোট মুনাফা,
তারপর পরিচালন ব্যয়, হ্যাঁ অফিস মানে পরিচালন ব্যয়গুলোকে আমরা এখানে আর কি দুইটা ভাগে ভাগ করি, অফিস ও প্রশাসনিক পরিব্যয়, বিক্রয় পরিব্যয়। পরিচালন ব্যয়কে আমরা ভাগ করেছি অফিস ও প্রশাসনিক পরিব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় পরিব্যয়, আলাদা আলাদা ভাগ করে তারপর লিখে দিবা। সো এই হচ্ছে আমাদের কাজ। তুমি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবকে একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে করে তারাও আমার এই ক্লাসগুলো দেখে। এই যে ব্যথা নিয়েও কিন্তু ক্লাস করাচ্ছি, চাওয়া একটাই, চ্যানেলটা যত দ্রুত হোক, বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যাক, সবাই দেখুক, দেশের স্টুডেন্টরা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।